এপ্রিল অথবা মার্চের দিকেই শেখ হাসিনা বাংলাদেশে আসবে, এটা মোটামুটি শিওর হওয়া গেছে। কিন্তু কথা হচ্ছে, শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে, তাহলে সে কিভাবে আসবে? সে কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আসবে, নাকি সে শুধু আওয়ামী লীগের নেত্রী হিসেবে, আওয়ামী লীগের প্রধান হিসেবে বাংলাদেশে আসবে? এটা একটা বড় প্রশ্নের জায়গা। আমরা তথ্যসূত্রে যতটুকু জানতে পারছি সেটা হইলো, আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে আসতেছে না। শেখ হাসিনা বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আসবে, এবং এইটা মোটামুটি বাংলাদেশের সেনাপ্রধান এবং ভারতের সেনাপ্রধানের মধ্যে দ্বিপাক্ষিক কয়েকটা আলোচনা ইতিমধ্যে হয়ে গেছে। এমনকি ভারতের যে পররাষ্ট্র সচিব, যিনি বাংলাদেশে আসছিলেন সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়ে কথা বলার জন্য, সেও যখন সেনাপ্রধানের সাথে দেখা করছে, তারও বক্তব্য একই রকম ছিল যে শেখ হাসিনা বাংলাদেশে আসতে চাচ্ছে, কিন্তু বাংলাদেশে শেখ হাসিনা আসলে তার প্রোটোকল কি হবে, তাকে কিভাবে বাংলাদেশ রিসিভ করবে, এটা সে বারবার জানতে চাইছিল। তো যেহেতু শেখ হাসিনার পদত্যাগের বিষয়টা পুরাই বুমেরাং হয়ে গেছে, যদিও বারবার বলা হয়েছিল যে শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ থেকে চলে গেছে, কিন্তু তার পদত্যাগের সপক্ষে এখন পর্যন্ত কোনো নথিপত্র কেউই দেখাইতে পারে নাই। শুধুমাত্র হাইকোর্টের একটা রেফারেন্সের ভিত্তিতে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টটা গঠিত হয়েছে। কিন্তু তারা আবার যে সংবিধানের অধীনে শপথ নিছে, সেই সংবিধানটা কিন্তু 72-এর সংবিধান। তো 72-এর সংবিধানে যদি তারা ইন্টারিম গভর্নমেন্ট গঠন করা তাদের বৈধ হয়ে থাকে, তাদের সরকার যদি বৈধ হয়ে থাকে, তাইলে শেখ হাসিনাও বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বৈধ প্রধানমন্ত্রী, এটাতে কোনো সন্দেহ নেই। এখন বিষয় হলো, এইটা কেমন একটা জগা খিচুড়ি হয়ে গেছে। বিষয়টা কিভাবে কি করবে, এরকম অনেকগুলো প্রশ্ন আছে আসলে। আমার যেটা মনে হচ্ছে, শেখ হাসিনা ততক্ষণ বাংলাদেশে ঢুকবে না যতক্ষণ না সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তার যথাযোগ্য মর্যাদা পায়। ততটুকু মর্যাদা না পাইলে সে বাংলাদেশে আসবে না। আবার সে বাংলাদেশে যদি এই মোমেন্টে তার বাংলাদেশে আসাটা এতটাই জরুরি যে সে যদি বাংলাদেশে না আসে, তার নেতাকর্মীরা যেভাবে মামলা হামলা শিকার হচ্ছে, যেভাবে আশাহত হচ্ছে, আওয়ামী লীগ যেভাবে নেতৃত্ব শূন্যতায় ভুগতেছে, এই নেতৃত্ব শূন্যতা থেকে আওয়ামী লীগকে উদ্ধার করার জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নেই। অতএব শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে, তাহলে আমরা আশা করতেছি যে সে যদি বাংলাদেশে আসে, তাহলে সে ওইভাবে প্রস্তুতি নিয়েই বাংলাদেশে আসবে। এবং বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে ভারত এখন পর্যন্ত তাকে ভারতে আশ্রয় দিয়ে রাখছে, এবং ভারতে সে যথার্থ একটা দেশের প্রধানমন্ত্রী হিসেবে যেটুকু সম্মান, যেটুকু মর্যাদা পাওয়ার দরকার, সেটুকু সম্মান, সেটুকু প্রোটোকল কিন্তু সেখানে পাচ্ছে। এটা গোপন সূত্রের ভিত্তিতে শিওর হয়ে গেছে। আপনারা চাইলে ভালোভাবে যদি ভারতে আপনাদের ভারতের প্রশাসনিক ইয়েগুলোতে, সংস্থাগুলোতে যদি আপনাদের কেউ থেকে থাকে, আপনারা খোঁজ খবর নিয়ে এটা নিশ্চিত হইতে পারেন শেখ হাসিনা ভারতে একজন প্রধানমন্ত্রীর যে মর্যাদা পায়, সেই মর্যাদাতেই আছে। এখন যদি সে বাংলাদেশে আসে, তাহলে বাংলাদেশে আসলেও সে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে আসবে। এইটা অনেকের জন্য গাত্রদাহের কারণ হয়ে যাইতে পারে। অনেকে মনে করতে পারেন যে আমি আবল তাবল বলতেছি। আপনারা এটা সত্যতাটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন, কারণ এইটা এখন শুধু ঘোষণা বাকি যে শেখ হাসিনা বাংলাদেশে আসতেছে। এবং এইটা যে বাংলাদেশের সরকার যে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে, এইটাতে কিন্তু এইটার জন্য যে তাকে কোনোভাবে কিছু করতে পারবে, ব্যাপারটা কিন্তু এমন না। এটা এখন পর্যন্ত এইটুকু নিশ্চিত যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে এবং তার যথার্থ নিরাপত্তা নিশ্চিত করেই সে বাংলাদেশে আসবে। এইটা যদি সত্যি সত্যি ঘটেই যায়, এরকম ঘটনা যদি সত্যি সত্যি ঘটেই যায়, তাহলে কয়েকটা প্রবলেম তৈরি হবে এই দেশে। প্রথম কথা হচ্ছে, শেখ হাসিনা যদি দেশের প্রধানমন্ত্রী হয়, তাহলে বর্তমান যে ইউনূস সরকার, ইউনূস সরকারের রোলটা কি? ইউনূস সরকার কোন সংবিধানের ভিত্তিতে, কোন ক্ষমতার ভিত্তিতে, কিসের ভিত্তিতে সে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হইলো, কিসের ভিত্তিতে ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হইলো? এটা একটা অনেক বড় প্রশ্ন। কারণ একজন রানিং প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আবার একটা ইন্টারিম গভর্নমেন্ট কিভাবে গঠিত হয়, এটা এটা একেবারে পুরোই কনফিউজিং ব্যাপারটা। বিএনপি যে ছাত্রদের অনেক ডাকে সাড়া দেয় না, এর সবচেয়ে বড় কারণ হচ্ছে বিএনপি তো জিনিসগুলা বুঝে। কারণ এই সংবিধানটা তো আর আওয়ামী লীগের রচিত না, এই সংবিধানটা সর্বদলীয় সংবিধান। সর্বদলীয় সংবিধানটা যখন রচিত হয়, তখন কিন্তু সব দলের মতামতের ভিত্তিতেই সংবিধানটা লেখা হয়েছিল। এখন 72-এর সংবিধান যারা ছুড়ে ফেলে দিয়ে নতুন সংবিধানের কথা বলতেছেন, তারা যেহেতু 72-এর মুক্তিযোদ্ধা, 72-এর সংবিধানের কাঠামোটা জানেন না, 72-এর সংবিধান কোন প্রেক্ষাপটে তৈরি হয়েছে, কাদের মতামতের ভিত্তিতে, কারা ওইখানে, কাদের ইনভলভমেন্ট ছিল, এই ইনফরমেশন গুলো যেহেতু তারা জানেন না, সুতরাং তাদের এই দাবিটাও বুমেরাং হয়ে যাবে, এটা বলা যায় নিশ্চিতভাবে। বিএনপি একটা কারণেই অনেকগুলা বিষয়ে ছাত্রদের সাথে দ্বিমত পোষণ করে। তার সবচেয়ে বড় রিজনটা হচ্ছে বিএনপি স্বাধীনতাকামী দল, বিএনপি মুক্তিযুদ্ধে অংশ নেওয়া দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, তিনি একজন সক্রিয় মুক্তিযোদ্ধা হিসেবে তাকে বিবেচনা করা হয়, তাকে বীর উত্তম খেতাব দেওয়া হয়েছিল স্বাধীনতা পরবর্তী সময়ে। অতএব তারা, বিএনপি এটা বুঝে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যদি অস্বীকার করা হয়, 71-এর মুক্তিযুদ্ধকে যদি অস্বীকার করা হয়, 72-এর সংবিধানকে যদি অস্বীকার করা হয়, তাহলে আলটিমেট বাংলাদেশের নিজেরই কোনো অস্তিত্ব থাকে না। বাংলাদেশ নামটাই আর আসলে বিলং করে না। বাংলাদেশ নাম, বাঙালি পরিচয়ে যদি আমাদেরকে বাংলাদেশে বসবাস করতে হয়, তাহলে অবশ্যই 72-এর সংবিধানকে সমুন্নত রেখে 72-এর সংবিধানের আলোকে রাষ্ট্র শাসন পরিচালিত হবে। এটা বিএনপি আওয়ামী লীগ দুই দলই নিশ্চিত। এবং শুধু বিএনপি আওয়ামী লীগ না, বিএনপি আওয়ামী লীগ ছাড়াও যারা স্বাধীনতাকামী, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, প্রত্যেকটা দল এটা বিশ্বাস করে যে 72-এর সংবিধান সমুন্নত রেখে 71-এর মুক্তিযুদ্ধকে মাথায় রেখে বাংলাদেশের অস্তিত্ব চিন্তা করা যায়। এর বাইরে কোনোভাবেই বাংলাদেশকে কল্পনা করা যায় না।
অতএব এখন যত দাবি যেভাবেই করা হোক, এই দাবিগুলো আসলে ধোপে টিকতে পারতেছে না কোনো মতেই। আইন আদালত যাই বলেন, যেখানেই যাবেন, যেই প্রাসঙ্গিকতায় আসবেন, সেখানেই আসলে 72-এর সংবিধানটার কথাই আসবে। আর 72-এর সংবিধান অস্বীকার করলে আসলে বর্তমান যে সরকার আছে তারা অবৈধ হয়ে যায়। আবার যেহেতু তারা শেখ হাসিনার পদত্যাগের কোনো নথি হাজির করতে পারে না জাতির সামনে, এমনকি মিডিয়ার সামনেও তারা হাজির করতে পারে না। এবং আমাদের যে বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, মহামান্য রাষ্ট্রপতি, উনি নিজেও এটা বলছেন যে শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র তার কাছে নাই। তাহলে শেখ হাসিনার পদত্যাগপত্র কার কাছে আছে? এটা নিয়ে অনেক গুঞ্জন, একটা সময় কিন্তু বেশ কিছুদিন এটা খুব আলোচিত ছিল বাংলাদেশে, যে শেখ হাসিনার পদত্যাগপত্র তাহলে কার কাছে। শেখ হাসিনা তো আসলে পদত্যাগই করেন নাই, এটা শেখ হাসিনা বারবার এটা বলছেন যে উনি পদত্যাগই করে যান নাই বাংলাদেশ থেকে। তো অতএব উনি তো 72-এর সংবিধান অনুযায়ী, বাংলাদেশের বর্তমান সংবিধান অনুযায়ী উনি বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আবার ইন্টারিম গভর্নমেন্ট একটা কিভাবে তৈরি হয়, এটা একটা জগা খিচুড়ির মতো যদিও হয়ে যায়। তারপরেও তাদের যে বক্তব্য, তারা হাইকোর্টের নির্দেশনা মতে ইন্টারিম গভর্নমেন্টটা গঠন করছে। এখন বিষয় হলো, যদি শেখ হাসিনা বাংলাদেশে কামব্যাক করে, বাংলাদেশে যদি শেখ হাসিনা ফিরে আসে, তাহলে শেখ হাসিনা তো যেহেতু পদত্যাগ করে সে যায় নাই, তাহলে সে তো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। অতএব একজন বৈধ প্রধানমন্ত্রী যে প্রটোকল গুলা পায়, আমার তো মনে হচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশে আসলে তাকে এই প্রটোকল গুলা দিতে বর্তমান যে সেনাবাহিনীর শাসিত, সেনাবাহিনী সমর্থিত যে ইন্টারিম গভর্নমেন্ট, ছাত্রদের সরকার, তারা বাধ্য হবে। এবং শেখ হাসিনার তার নিরাপত্তা নিশ্চিত না করে অবশ্যই বাংলাদেশে আসবে না। তো বাংলাদেশে যদি সে আসে, এরকম একটা ঘোষণা যদি ফেব্রুয়ারি মার্চের দিকে এরকম একটা ঘোষণা যদি হয়ে যায়, শেখ হাসিনা প্রকাশ্যে যদি ডেড লাইন দিয়ে দেয় যে অমুক তারিখে উনি বাংলাদেশে আসবে, তখন দেখবেন যে একটা একটা বিরাট একটা হিজিবিজি লেগে যাবে দেশে। কারণ আওয়ামী লীগের, শেখ হাসিনা বাংলাদেশে আসার আগে অবশ্যই আওয়ামী লীগের যে পলাতক নেতা কর্মী যারা যেখানে পালাইয়া আছে, দেশের বাইরে যায় যারা অবস্থান করতেছে, গাদাকা যারা যেখানেই দিছে, সবাই কিন্তু দেশে ফিরে আসবে। অতএব এইটা একটা মেসাকার হয়ে যাইতে পারে যদি তাদেরকে কোন রকম বাধা দেওয়ার চেষ্টা করা হয়, অথবা এখানে একটা ভয়াবহ যুদ্ধ বিধ্বংসী অবস্থা ঘটে যাইতে পারে, একটা গৃহযুদ্ধের দিকে চলে যাইতে পারে বাংলাদেশ, যদি শেখ হাসিনাকে প্রতিরোধের চেষ্টা করা হয়। আমি আশা করি যে আমাদের আবেগ দিয়ে আসলে অনেক কিছুই বলা যায়, কিন্তু যেহেতু শেখ হাসিনাকে পদত্যাগ করানো হয় নাই, বা তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন নাই, অতএব একটা নির্বাচিত সরকার প্রধান হিসেবে উনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আসবেন, এবং এইটা প্রতিরোধ করার সক্ষমতা আমার মনে হয় যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের নাই। আপনারা হাসনাত আব্দুল্লাহকে চেনেন, অন্যতম ছাত্র সমন্বয়ক। সে এই হাসপাতালের একটা ভিআইপি কেবিন অবৈধভাবে দখল করে রেখেছে, সেখানে সে থাকে, বিশ্রাম নেয়, এবং এটা নিয়ে পুরো হাসপাতালে একটা অসন্তোষ বিরাজ করছে। কারণ অনেক সময় অনেক দল ক্ষমতায় ছিল, কিন্তু কখনো এভাবে ভিআইপি কেবিন দখল করে কোনো পার্টির ডাক্তার বা কেউ এই কাজটি করেনি। কিন্তু হাসনাত আব্দুল্লাহ একটা ভিআইপি কেবিন দখল করে রেখেছে, এবং এটি তার ব্যক্তিগত ব্যবহারের জন্যই তিনি দখল করেছেন। এবং ইন্টারেস্টিংলি, তিনি রাত্রে বান্ধবীর সাথে ওই ভিআইপি কেবিনে মাঝে মধ্যেই রাত্রি যাপন করেন। এই রাত্রি যাপনের বিষয়টিও চাউর হয়ে গেছে, কিন্তু কেউ তাকে সাহস করে কিছু বলতে পারেনি। কিন্তু সবকিছুর একটা সীমা আছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রেজাউর রহমান, তিনি এক পর্যায়ে বাধ্য হয়েছেন হাসনাত আব্দুল্লাহকে এই ব্যাপারে বলতে, এবং এটি এক হাসপাতালে বেমানান, এবং তার এইভাবে ভিআইপি কেবিন অবৈধভাবে দখল করে রাখা এবং বান্ধবী নিয়ে রাত্রি যাপন, এগুলোর ব্যাপারে তিনি তাকে মানা করেন। এই ব্রিগেডিয়ার রেজাউর রহমান তাকে মানা করাতে হাসনাত আব্দুল্লাহ ভীষণ ক্ষুব্ধ হন, এবং ক্ষুব্ধ হয়ে তিনি তাকে ইমিডিয়েটলি বিশ্ববিদ্যালয়ের পরিচালক পদ থেকে বদলি করার ব্যবস্থা করেন, এবং সেখানে একজন নতুন পরিচালক এসেছে, আরেকজন ব্রিগেডিয়ার জেনারেল সেখানে এসেছেন। তো এই নিয়ে হাসপাতালে ব্যাপক অসন্তোষ, সব ডাক্তাররা দলমত নির্বিশেষে খুব ক্ষুব্ধ, এবং এই নিয়ে সিনিয়র একজন সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন। আমি এই ব্যাপারে হাসপাতালে কয়েকজনের সাথে কথা বলতে চেয়েছি, কিন্তু কেউ আমার সাথে কথা বলতে রাজি হয়নি। সবার মধ্যে দেখলাম একটা আতঙ্কের ভাব। যারা সংস্কারের কথা বলেছিল, যারা রাতকে দিন বানাবে, দিনকে রাত বানাবে, তারা এখন এমন লুটপাট শুরু করছে যে যেটা কখনোই ঘটেনি। সেই বঙ্গবন্ধু মেডিকেলের একটা ভিআইপি কেবিন, সেটাকেও তারা অবৈধভাবে দখল করছে, এবং সেখানে মেয়ে মানুষ নিয়ে রঙ্গলীলা ফুর্তি করছে। আমরা খুনি ইউনূস সরকারের স্বাস্থ্য উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, এবং বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের এই ভিআইপি কেবিনের এই অপব্যবহারের বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি। দর্শক, অল্পের জন্য রক্ষা। বাংলাদেশকে নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে রীতিমতো একটি কু হতে যাচ্ছিল। সেখানে এমন একটি রিপোর্ট উপস্থাপন করা হচ্ছিল যেটা সম্পূর্ণরূপে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে এবং শেখ হাসিনার পক্ষে। ভারত থেকে পাওয়া বিভিন্ন তথ্য নিয়ে সাজানো হয়েছিল সেই রিপোর্টটি। পরে টের পেয়ে ব্রিটিশ এমপিরাই প্রতিবাদ করে। ব্রিটিশ স্বয়ং মানে ক্ষমতাসীন লেবার পার্টির এমপিরা তারা প্রতিবাদ করে। তারপরে সেই রিপোর্টটি প্রত্যাহার করা হয়। তো সে কারণেই বলছিলাম দর্শক, যে রীতিমতো বাংলাদেশকে নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে একটি সম্ভাব্য কু প্রতিহত করা হয়েছে,
এবং সেটি প্রতিহত করেছেন ব্রিটিশ এমপিরা। নাটকীয় এই ঘটনা ঘটেছে দর্শক। বাংলাদেশ নিয়ে নভেম্বরে একটি রিপোর্ট প্রত্যাহার করেছেন ব্রিটিশ এমপিরা। কমনওয়েলথের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ APPG গত নভেম্বরে বাংলাদেশ নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করে। ওই রিপোর্টে ঢাকায় বর্তমান সরকারের সমালোচনা করা হয়, অভিযোগ করা হয় ওই রিপোর্ট সঠিক নয়। এই রিপোর্ট ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের প্রতি পক্ষপাতী ছিল। এমন সমালোচনার পর ওই রিপোর্ট প্রত্যাহার করেছেন ব্রিটিশ এমপিরা। এই খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান। এতে বলা হয় লেবার দলের একজন এমপি হাউস অফ কমন্স এই রিপোর্টের বিষয়ে আপত্তি তোলেন। এই বিষয়ে কর্মকর্তারা বলেছেন তারপর আর ওই রিপোর্ট ডিস্ট্রিবিউট করা হয়নি এবং তা পর্যালোচনার পর্যায়ে আছে। একজন মুখপাত্র বলেছেন যে বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে তা অভ্যন্তরীণ ডকুমেন্ট পর্যালোচনার পর্যায়ে রয়েছে। গ্রুপটির ব্যাপক প্রক্রিয়ার অধীনে তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে শেয়ার করা হয়েছে। এই অবস্থায় ব্যাপকভাবে এই রিপোর্ট প্রচার করার ইচ্ছে নেই। APPG এটার আর কোনো ফলো আপ করবে না। সাংবাদিক কিরণ স্টাচি এবং ডেভিড বার্গম্যানের লেখা ওই প্রতিবেদনে আরো বলা হয় খালা শেখ হাসিনার দল আওয়ামী লীগের সঙ্গে গোপন সম্পর্ক থাকার অভিযোগ আছে ব্রিটেনের সিটি মিনিস্টার টিলিপ সিদ্দিকীর বিরুদ্ধে। এই অভিযোগ নিয়ে তিনি পদত্যাগ করেছেন। এর ফলে জোর অভিযোগ করেছে যে ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপ করছে আওয়ামী লীগ। গার্ডিয়ান লিখেছে APPGর দ্য অনগোয়িং সিচুয়েশন ইন বাংলাদেশ শীর্ষক রিপোর্ট প্রেসের কাছে প্রকাশ করা হয় নভেম্বরে। কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে ছাত্রদের নেতৃত্বে বিদ্রোহের মুখে ক্ষমতা হারান শেখ হাসিনা। এর 3 মাস পর APPG ওই রিপোর্ট প্রকাশ করে। বাংলাদেশের সেই গণঅভ্যুত্থানকে মোকাবেলা করা হয়েছিল নিষ্ঠুরতার সঙ্গে। নিরাপত্তা রক্ষাকারীরা দমন পীড়নে ব্যর্থ হয়। এর ফলে প্রায় 1000 মানুষ মারা যান। APPG রিপোর্টে ধারাবাহিকভাবে শেখ হাসিনার উত্তরসূরি শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের ধারাবাহিক সমালোচনা করা হয়। ওই রিপোর্টের ইউনূস প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে আইনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইউনূস প্রশাসন। একই সঙ্গে কন্ট্রোলপন্থী ইসলামপন্থীদের ক্ষমতায়ন করছে। ওই রিপোর্টে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, নেতা, এমপি, সাবেক বিচারপতি, 15 জন আইনজীবী এবং সাংবাদিকদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনার প্রমাণ পাওয়ার কথা বলা হয়। এক্ষেত্রে তারা নয়াদিল্লি ভিত্তিক রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস গ্রুপের কাছ থেকে তথ্য পাওয়ার কথা বলে, দিল্লির কাছ থেকে এই তথ্য পাওয়ার কথা বলে। কিন্তু এতে হত্যার শিকার মানুষের সংখ্যা খুব কম করে দেখানোর জন্য বিশেষজ্ঞরা ওই রিপোর্টের সমালোচনা করেন। কারণ ওই রিপোর্টে দাবি করা হয় শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর বেশিরভাগ হত্যাকাণ্ড ঘটেছে। কিন্তু আগস্টে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার যে রিপোর্ট প্রকাশ করেছে ওই রিপোর্ট তার বিপরীত। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার তার রিপোর্টে বলেন বেশিরভাগ মৃত্যু এবং আহতের ঘটনা ঘটেছে নিরাপত্তা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ছাত্র সংগঠনের কারণে, মানে ছাত্রলীগের কারণে। APPG রিপোর্টে বলা হয় ঢাকায় নতুন সরকার অপরাধের জন্য 1,94,000 মানুষের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। কিন্তু বিশেষজ্ঞরা বলেন সম্ভাব্য অবরোধে জড়িত বলে পুলিশ তার রিপোর্টে যে সংখ্যা উল্লেখ করেছে সেই সংখ্যা সেটার মতোই। ব্রিটিশ দলের এমপি রূপা হক সম্প্রতি বাংলাদেশে সময় কাটিয়েছেন। তিনি এই সপ্তাহে হাউস অফ কমন্সে এই রিপোর্টের সমালোচনা করেন। তিনি প্রশ্ন করেন আপনার সরকার কি করেছে এসব মিথ্যা তথ্য পার্লামেন্টে প্রকাশ করে। লন্ডনে স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের প্রফেসর নওমি হোসেন বলেন APPGর ওই রিপোর্ট মৌলিকভাবে ত্রুটিপূর্ণ, জবাবদিহিতার হাতিয়ার হিসেবে এটা সম্পূর্ণ ব্যর্থ। APPGর একজন মুখপাত্র বলেন তারা কমনওয়েলথ অফ নেশনস এর দিকে প্রতিষ্ঠান হিসেবে বেশি মনোনিবেশ করবে, তারা দেশভিত্তিক আর রিপোর্ট প্রকাশ করবে না। তার মানে একটা সম্পূর্ণ ইউনূস সরকারের বিরুদ্ধে। আচ্ছা শুনেন, অনেকেই তো দেখলেন ডোনাল্ড ট্রাম্প গতকালকে তিনি শপথ নিয়ে আপনার ক্ষমতায় বসছে এবং ডোনাল্ড ট্রাম্পের কি কাজ শুরু হয়ে গেছে। অন্যদিকে আপনার আমাদের বাংলাদেশে অন্তর্বর্তীকালে সরকারের যে এনকোয়ারি করতেছিল, মানে আপনার গণহত্যার, এটা কি তারা অনেক সংখ্যা কিন্তু দেখাইছে এবং সেখানে অনেক বুলেট দেখাইছে, অনেক গান দেখাইছে। সেই গানগুলা কি আমাদের বাংলাদেশে এটা নাই বলতেই চলে, মানে কোনো বাহিনী এটাকে ইউজ করে না। পাকিস্তানের একটা বুলেট যেটা হচ্ছে 7.62, যেটার কথা আমি গতকালকে বলছিলাম, আমি বুলেটটার নাম ভুলে গেছিলাম। এই 7.62 বুলেট দিয়ে অনেক মানুষকে মারা হয়। আর এই 7.62 বুলেট আমাদের বাংলাদেশে কোনো বাহিনী ইউজ করে না। এই বুলেট কিংবা এই গান আপনার সিলেটের হবিগঞ্জের একটা থানায় না যেন আপনার হাসনাতের নামে কিন্তু পাওয়া যায় এই একটা গান। তো যাই হোক, আমাদের বাংলাদেশে কিন্তু এই জুলাই মাসকে ঘিরে কিংবা এই আগস্ট মাসকে ঘিরে অনেক হত্যাকাণ্ড ঘটে এবং সেখানে সমন্বয়কারীরা বা উপদেষ্টারা বলে যে আপনার শত কিংবা হাজারো নাকি আপনার প্রাণ হারায়। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে যারা নাকি প্রাণ হারাইছে তারা কি আবার পুনরায় জীবিত হচ্ছে, এটা হচ্ছে মজার বিষয়। তো একে একে কি সবই প্রমাণ হচ্ছে। আর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনি সাবেক না, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে ফিরবে ইনশাল্লাহ। দেখতে পারবেন, অতি দ্রুত দেখতে পারবেন। কারণ এই সমন্বয়কারী কিংবা উপদেষ্টারা এরা যে তাদের মূল উদ্দেশ্য ফোকাস যে ছিল সরকারের চেয়ারটা, তারা এটা দখল করছে। তাদের মূল উদ্দেশ্য ছিল না যে কোঠার নামে একটা চাকরি কিংবা কোঠা সিস্টেমটাকে চালু করা। তাদের ফোকাস বা মূল উদ্দেশ্য এটা মোটেও ছিল না। এটা কিন্তু বর্তমান আপনার একটা 5 বছরের বাচ্চা থেকে শুরু করে একদম অতি বুইড়া, যে নাকি একদম অতি বুড়ো সেও কিন্তু বুঝতে পারবে তাদের মতলবটা। অতএব
এটা আস্তে আস্তে ইনকোয়ারি হচ্ছে, আর শেখ হাসিনার দিকে প্রতিনিয়ত কি আওয়ামী লীগের দিকে প্রতিনিয়ত পজিটিভ হচ্ছে, মানে প্রতিনিয়ত কি পজিটিভ হচ্ছে। সার্জিস একটা কথা বলছিল না যে সত্য কখনো লুকায় থাকে না, এক্স্যাক্টলি সার্জিস, সত্য কখনো লুকায় থাকে না। অতি দ্রুত শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে ফিরবে ইনশাআল্লাহ। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।